দেখো আগের দিন ভেক্টর স্পেসে যতটা থিওরি পড়িয়েছিলাম তার উপর বেস করে আজকে কিছু প্রবলেম করাবো। প্রবলেম সেটটা দিয়েছি, দেখো আরো একটা সেট আমি দেবো একটু পর, আগে এটা করিয়ে নি। ঠিক আছে, প্রথম প্রবলেমটা যেটা দেওয়া আছে দেখো এসএলএসটি 2025-এ পড়েছিল, সালের কোয়েশ্চেনও থাকবে, তার সাথে অন্যান্য প্রবলেমও তোমাদের আরো করতে হবে। বেশ, তা দেখো 2025-এ যেটা পড়েছিল এসএলএসটি তে কি কোয়েশ্চেনটা দেওয়া ছিল যে এস সেটটা কেমন দেওয়া ছিল। এর সেটটা দেওয়া ছিল এরকম, দেখো এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু আর কিউব, যাতে করে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিস ইজ ইকুয়াল টু 1। সে এর সমান এটা দেওয়া ছিল। টি ইকুয়াল টু কত দেওয়া ছিল না, টি ইকুয়াল টু দেওয়া ছিল এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু আর কিউব, যাতে করে এক্স ইকুয়াল টু জেড ইকুয়াল টু 0। তার দুটো সেট আমরা কনসিডার করেছি। কি কি দুটো সেট? একটা এস একটা টি। এবার অপশন গুলো কি কি ছিল, যে এসটা সাবস্পেস হবে বাট নট টি, টিটা সাবস্পেস হবে বাট নট এস, নাইদার এস নট টি ইজ এ সাবস্পেস অফ আর কিউ, বোথ এস এন্ড টি আর সাবস্পেস অফ আর কিউ। তবে এখানে ভালো করে খেয়াল করে দেখো, আমি আগের দিনে ক্লাসে বলেছি যে এগুলো কিন্তু কষার দরকার নেই, কি করে দেখে চিনবে। যেমন দেখো প্রথমটা এস, যেটা এসে কিন্তু নাল ভেক্টরটা থাকছে না, বিলং করছে না। আর সাবস্পেস হতে গেলে আগের দিনে ক্লাসে বলেছিলাম যে নাল ভেক্টরটা অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, বা এসটাকে যদি দেখো, এসটা কি রিপ্রেজেন্ট করছে, যে একটা প্লেনকে রিপ্রেজেন্ট করছে, যে প্লেনটা কিন্তু পাসিং থ্রু অরিজিন নয়। আমি আগের দিনে ক্লাসে বলেছি যে যদি প্লেন বা লাইন নাও এবং সেই প্লেন বা লাইন গুলোকে যদি সাবস্পেস হতে হয়, সেগুলোকে কিন্তু পাসিং থ্রু অরিজিন হতে হবে। তাহলে এক্ষেত্রে নাল ভেক্টরটা এসে বিলং করছে না, তাহলে এসটা কিন্তু এস ইজ নট এ সাবস্পেস, এসটা সাবস্পেস হবে না কার, অফ আর কিউব। তাহলে এসটা কিন্তু আর কিউবের সাবস্পেস হবে না। এবার টিটাকে যদি দেখি, টিটা কেমন দেখতে ছিল না, এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু আর কিউব, যাতে করে এক্স ইকুয়াল টু জেড ইকুয়াল টু 0। এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু আর কিউব, যাতে করে এক্স ইকুয়াল টু জেড ইকুয়াল টু 0। তাহলে এরকম হবে, এক্স ইকুয়াল টু জেড ইকুয়াল টু 0। এবার দেখো এইটা কি ডিনোট করছে, যে এক্স ইকুয়াল টু জেড ইকুয়াল টু 0 মানে ওয়াই অ্যাক্সিস। অ্যাকচুয়ালি এটা কেমন আকারে দেখতে, এটাকে আমি একদিন বলেছিলাম যে এক্স আর জেড যেহেতু 0 আকারে দেখতে হলে এর পয়েন্ট গুলো এরকম আকারে দেখতে, তখন ওয়াই অ্যাক্সিস, তখন এটা একটা লাইন পাসিং থ্রু অরিজিন। ওয়াই যে অ্যাক্সিস, এটা একটা লাইন পাসিং থ্রু অরিজিন। তাহলে এই যে টিটা, এই টিটা কিন্তু হয়ে যাবে সাবস্পেস অফ আর কিউব। তাহলে এই টিটা কিন্তু আমাদের আর কিউবের সাবস্পেস হবে। তাহলে এখানে কোন অপশনটা হবে, দেখো যে বি এর অপশনটা হবে যে টিটা সাবস্পেস হবে বাট নট এস। টি ইজ এ সাবস্পেস অফ আর কিউব, সাবস্পেস অফ আর কিউব বাট নট এস, কিন্তু এসটা হবে না। তাহলে টিটা সাবস্পেস হবে কিন্তু এসটা হবে না। নেক্সট দেখো চলে আসি পরের প্রবলেমটা, দুইয়েরটা। আচ্ছা কি বলছে দেখো, দুইয়ের যে দেওয়া আছে, বলছে কোন চারটে দেওয়া আছে, চারটে দেওয়া আছে সেট, একটা ভি দেওয়া আছে এরকম, দিয়ে বলছে এই চারটের মধ্যে কোনটা সাবস্পেস হবে। তবে একটু আগে করলাম, এইটা তো ওয়াই অ্যাক্সিস, এটা সাবস্পেস হবে। এটা সাবস্পেস হবে, এটা ওয়াই অ্যাক্সিস। বি এরটা কি দেওয়া আছে, এক্স কমা ওয়াই কমা জেড
বিলংস টু আর কিউব। আচ্ছা অপশন চেয়েছে কোনটা সাবস্পেস হবে না, ঠিক আছে, কোনটা সাবস্পেস হবে না। চলো দেখি তাহলে এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু আর কিউব, যাতে করে কি হচ্ছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু জিরো। দেখ শুভজিৎ, এটা কিন্তু একটা প্লেন পাসিং থ্রু অরিজিনকে রিপ্রেজেন্ট করছে, তাই না? প্লেন পাসিং থ্রু অরিজিন কেমন আকারে দেখতে হয়? এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু জিরো, এরম আকারে দেখতে হয়। এটা কি রিপ্রেজেন্ট করে? একটা প্লেনকে পাসিং থ্রু অরিজিন, আর প্লেন পাসিং থ্রু অরিজিন, তাহলে এটা সাবস্পেস হবে। সেম লজিকে দেখো ডিএডটা এসো, ডিএডটাও কেমন ছিল, কিরকম দেখতে? এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু আর কিউব, যাতে করে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো। দেখো এই যেটা নিয়েছি এটাও কিন্তু একটা প্লেন পাসিং থ্রু অরিজিন, তাহলে এটা কিন্তু আমাদের সাবস্পেস হবে, ঠিক আছে। এবার চলে আসি সি এর অপশন। দেখো এখানে সিটা কেমন দেওয়া আছে, সি ইকুয়াল সি এর অপশনটা ভি তে কেমন দেওয়া আছে, যাতে করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 4। দেখো এইটা কিন্তু সাবস্পেস হবে না, কেন? কারণ নাল যে ভেক্টর সেটা কিন্তু ভিতে নেই, তাহলে এখানে ভিটা সাবস্পেস হবে না। কার? অফ আর কিউ। তাহলে এক্ষেত্রে আমরা কোন অপশনটা পেলাম না, সি এর অপশনটা ক্ষেত্রে পাবো, কারণ আমাদের কি চেয়েছিল, কোনটা সাবস্পেস হবে না। চলো নেক্সট চলে আসি। নেক্সট দেখো তিনের যে প্রবলেমটা বলেছে, কে এর ভ্যালু বের করতে হবে, কে এর ভ্যালু বের করতে হবে যাতে করে এস, এই যে সেটটা, এস সেটটা কেমন দেওয়া আছে, এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে। দেখো এস, এই যে সেটটা দেওয়া আছে, ঠিক আছে, এই সেটটা বলছে লিনিয়ারলি যদি ডিপেন্ডেন্ট হয়, তাহলে কে এর ভ্যালুটা কত হবে, ঠিক আছে। তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে কে এর ভ্যালু বের কত হবে। দেখো এইগুলো করার একটা শর্ট প্রসিডিওর আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এটা এই কোশ্চেনটা মাদ্রাসা সার্ভিস কমিশন 2023-এ পড়েছে, ঠিক আছে, মাদ্রাসা সার্ভিস কমিশন 2023-এ এটা পড়েছে, ঠিক আছে। খুব সোজা, এরকম প্রবলেম যখন থাকবে যে কে এর ভ্যালু বের করো যাতে করে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, তাহলে কি করবে, এই যে ভেক্টরের যে, দেখো আগে বড় মেথডটা বলে দিই, তারপর শর্ট মেথড বলে দিচ্ছি। বড় মেথডে করতে গেলে কি হবে, যে দেয়ার একটি স্কেলার পাবে c1 c2 c3, নট অল জিরো হবে, যাতে করে c1 ইন্টু এই ভেক্টরটা প্লাস c2 ইন্টু এই ভেক্টরটা প্লাস c3 ইন্টু এই ভেক্টরটা ইকুয়াল জিরো হবে। তাহলে প্রসিডিওরটা কি, এই যে আগে অরিজিনাল প্রসেসটা বলে দিই, তারপর আমি শর্ট ট্রিক্সটা এখনই বলে দেবো যে ডাইরেক্ট কিভাবে করবে। পরীক্ষার সময় তো ওইভাবেই করতে হবে, বড় করে তার করা যাবে না। দেখো আমরা আগের দিন এইটা বলেছিলাম, বেশ এইটাকে লিখলে কেমন পাচ্ছি, c1 প্লাস c2, c1 প্লাস c2 কমা c1 প্লাস c3 কমা kc2 প্লাস c3 সমান এইটা দিয়ে, তাহলে এলো দেখো c1 প্লাস c2 সমান 0, আর c1 প্লাস c3 সমান 0, আর আসবে দেখো kc2 প্লাস c3 সমান 0। এই যে একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন পেলাম,
লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে এর করসপন্ডিং যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, আমি প্রথমে বললাম আগে বড় প্রসেসটা বলে দিই, তারপর আমি শর্ট ট্রিক শিখিয়ে দেবো। এত পরীক্ষার সময় এত কিছু করতে গেলে হবে না, শর্টে করতে হবে, শর্টটা শিখিয়ে দিচ্ছি। এটা মাদ্রাস সার্ভিস কমিশন 23-এ পড়েছিল 9-10 কোশ্চেন। তাহলে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি নিই, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি, তাহলে সেটা কি হবে? প্রথমটাতে C1 এর কোএফিসিয়েন্ট কত? 1, তারপর C2 এর কোএফিসিয়েন্ট কত? 1, C3 এর কোএফিসিয়েন্ট কত? 0, তারপরটাতে C1 এর কোএফিসিয়েন্ট 1 হলো, C1 এর কোএফিসিয়েন্ট 1, তারপরে C2 এর কোএফিসিয়েন্ট কত? 0, C3 এর কোএফিসিয়েন্ট কত? 1 হলো। তারপরটা যদি নিই, C1 এর কোএফিসিয়েন্ট কত? 0, C2 এর কোএফিসিয়েন্ট কত? k, C3 এর কোএফিসিয়েন্ট কত? 1, তাহলে এই ডিটারমিনেন্টটা হবে 0। এখান থেকে k এর ভ্যালু পেয়ে যাবে। এবার শর্টে মনে রাখার জন্য তোমরা কি করবে? দেখো ইন শর্ট এত তো পরীক্ষার সময় ক্যালকুলেশন করলে হবে না, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে মনে রাখবে যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যেটা পেলাম এটা 0 হবে। এবার প্রশ্ন হচ্ছে যে শর্টে মনে রাখবো কিভাবে? শর্টে মনে রাখার প্রসিডিওরটা হচ্ছে ইন শর্ট এমসিকিউ স্টাইলে বানাবো কি করে এটা? এই যে এটা কি করে বানাবো? কিছু নাই, এই যে ভেক্টর গুলো আছে, এই যে ভেক্টর গুলো আছে এইগুলোকে কলাম বরাবর বসিয়ে দাও। দেখো খেয়াল করে দেখো তাই হয়েছে, দিয়ে ডিটারমিনেন্টটা নিয়ে যাও, নিয়ে নাও। তাহলে শর্টে মনে রাখার প্রসিডিওর বলে দিলাম। পরের অঙ্কটা দেখো ওইভাবে করবো, যে যেটা আছে ভেক্টর গুলো সেগুলোকে কলাম বরাবর বসিয়ে দাও। তাহলে ভেক্টর গুলোকে কলাম বরাবর বসিয়ে দাও, দিয়ে ডিটারমিনেন্টটাকে 0 করে দাও। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে কি হবে? ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0 হবে। ইন্ডিপেন্ডেন্ট হলে কি হবে? ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, বেশ চলো তাহলে এবার ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন কি করে ডিটারমিনেন্টটা বানাবো বলে দিলাম। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দিলে কি পাচ্ছি? তাহলে প্রথমটা পাচ্ছি k, তারপরটা -1 ইন্টু, তাহলে 1 সমান 0, k সমান কি k সমান 1 আসছে তো? তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে অপশন বি। দেখে নিও তোমরা এবার ক্যালকুলেশন করে 1 আসছে কিনা, 1ই আসছে স্যার। হ্যালো স্যার। তাহলে মনে রাখো এত করতে হবে না, যে ভেক্টর গুলো আছে সেগুলো কলাম বরাবর বসিয়ে দেবো, দিয়ে ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 করে দেবো যখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখাতে বলবো। এরপরে চলে আসি চারেরটা। দেখো চারেরটাও পিএসসি 2018-তে পড়েছিল, বলছে দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ দ্য থ্রি ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এক্স এর ভ্যালু বের করতে হবে যাতে করে এই যে তিনটে ভেক্টর, এই যে তিনটে ভেক্টর, এই তিনটে ভেক্টর আমাদের হয়ে যাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে এক্স এর ভ্যালুটা বের করতে হবে যাতে করে এই তিনটে ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। শর্ট ট্রিক্স কি শেখালাম, যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট কি করে পাবো? এই ভেক্টর গুলোকে কলাম বরাবর বসিয়ে দেবো। দেখো শুধু থিওরি পড়লে হবে না, থিওরি গুলো তোমাদের আমি যে ভিডিও গুলো দিয়ে দেবো অ্যাপে সেগুলো দেখে নেবে, পুরোনো সব এখানে পড়া দেখবেন, কিন্তু প্রচুর প্রবলেম করতে হবে। আর প্রবলেম করানোর সময় যে যে থিওরি গুলো লাগবে অবশ্যই আমি বলে দেবো। তাহলে x11 আর 1:1 এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0 হবে। এখান থেকে নিজেরা ক্যালকুলেশন করে বলো এক্স এর ভ্যালুটা কত আসছে, নিজেরা ক্যালকুলেশন করে দেখে বলো এক্স এর ভ্যালুটা কত আসছে।
এক্স এর ভ্যালু কত আসছে 2/3, ঠিক আছে। তারপর এখান থেকে অপশন হচ্ছে সিটা। বেশ, তাহলে এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম 2/3, তাহলে অপশন সি। এরপরে চলে আসছি, দেখো 5-এর কোশ্চেনটা। আচ্ছা, 5-এর কোশ্চেনটাতে আবার একটা জিনিস আছে, যে কোনটা সাবস্পেস হবে আর কিউবেন, এটা নিজেরাই বলো। এরকম 3টে সেট দেওয়া আছে, এর অপশনটা দেওয়া আছে এরকম, বি এর অপশনটা দেওয়া আছে এরকম, সি এর অপশনটা দেওয়া আছে দেখো কিরকম, আর ডি এর অপশনটা দেওয়া আছে কিরকম দেখো। খুব সহজ, যেরকম ভাবে ক্যালকুলেশন করার কোনো যুক্তি নেই, ক্যালকুলেশন করার কোনো যুক্তি নেই। ঠিকই বলেছে, কে একজন রিপ্লাই করেছে দেখলাম, শুভজিৎ যাও 5-এর ডি এরটা। কেন? কারণ বুঝতে পারছো এইটা, দেখো ওই প্লেন আর লাইন এই কনসেপ্ট গুলো যদি মনে রাখতে পারো পাসিং থ্রু অরিজিন, তাহলে কিন্তু হয়ে যাবে এ কোনটা সাবস্পেস। এইটা তো মোটেই হবে না, কারণ এটা পাসিং থ্রু অরিজিন হচ্ছে না, এটাও হবে না, নাল ভেক্টরটা থাকছে না, এটাও চেক করে দেখলে দেখবে হবে না। তাহলে এখানে অপশন হবে ডি এরটা, ঠিক 5-এর ডি এরটা হবে সাবস্পেস। তাহলে ডি এরটা হচ্ছে কি, এটা হচ্ছে সাবস্পেস অফ আর কিউ। বেশ, দেখো 6-এরটা নিজের একবার ঘরে ভাববে, হোমওয়ার্ক থাকবে। বেশ, 6-এরটা পড়ানোর পারপাসে আমি শুধু একটা জিনিস বলে দেবো, তোমরা যদি ভুলে গেছো তাই সেক্ষেত্রে একটা জিনিস আমি মনে রাখার জন্য বলবো, মনে রাখবে যে কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস, কোন একটা ম্যাট্রিক্স এ ট্রেস, এইটা মানে হচ্ছে সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস। ঠিক আছে, তাহলে কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস মানে কি, ওই ম্যাট্রিক্সটার ডায়াগোনাল এলিমেন্ট গুলোর যোগফল। আরেকটা জিনিস যদি মাথায় ঢুকিয়ে নিয়েছো আর কি, যে আগের দিনও করিয়েছিলাম, কোনটা সাবস্পেস সচরাচর হয় না, না ডিটারমিনেন্ট জিরো। কোনটা হয় না, যেটা ডিটারমিনেন্ট জিরো। ঠিক আছে, নিজেরা এটা চেক করে দেখবে, তাও বলে দিচ্ছি এখানে উত্তর কোনটা হবে, কোন অপশনটা হবে। 4টে দেওয়া ছিল, কি কি দেওয়া ছিল দেখো, এ ম্যাট্রিক্সটা এরকম দেওয়া ছিল, এ ম্যাট্রিক্সটা এরকম দেওয়া ছিল, এর অপশনটা কেমন দেওয়া ছিল, এক্স বিলংস টু M3R। M3R মানে কিছুই নয়, কালেকশন অফ অল 3/3 ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিজ। ঠিক আছে, M3R মানে কালেকশন অফ অল 3/3 ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিজ, এবং যাতে করে কি বলা আছে না এক্স এ ইকুয়াল টু এক্স। দেখো একটু বুদ্ধি কাজে লাগিয়ে করতে হবে, সব যদি বলো আমি কষে কষে করবো তাহলে কিন্তু পরীক্ষায় চান্স পাবে না। বেশ, আর কি আছে, এক্স বিলংস টু M3R, যাতে করে এক্স প্লাস এ ইকুয়াল টু এ প্লাস এক্স। সি এর অপশনটা দেখো, এক্স বিলংস টু M3R, যাতে করে ট্রেস এক্স এটা ইকুয়াল টু জিরো। ডি এর অপশনটা কি হচ্ছে, মানে এক্স বিলংস টু M3R মানে কালেকশন অফ অল 3/3 ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিজ।
যাদের ক্ষেত্রে কি ডেট অফ এক্স ইকুয়াল টু 0। আমি বারবার বলেছি যেখানে ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 গল্প থাকে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা নিজেরা তাও ঘরে একবার চেক করে দেখো, মানে কেন হচ্ছে করে দেখো নিজেরা। ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 যেখানে থাকবে সেটা কিন্তু সাবস্পেস হবে না। যেমন এখানে যদি চেক করে দেখবে এটা সাবস্পেস হবে না, চেক করে দেখো। তাই ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, তাহলে এটা সাবস্পেস হবে না। বেশ, সাতের প্রবলেমটা নিজেরা বলে দাও, তোমরাই বলতে পারবে এটা কোনটা সাবস্পেস হবে না। খুব সোজা এটাও, সরি কোনটা সাবস্পেস হবে চেয়েছে এখানে, বলো। ঠিকই বলেছো, সাতের এরটা হবে, ঠিক আছে, এরটা হবে। কারণ বাকি যেগুলো আছে প্রত্যেকটা ঠিকই রেখেছো, বাকি যে প্রত্যেকটা আছে তারা কিন্তু কেউই নাল ভেক্টরকে কন্টেন করছে না, ঠিকই ধরেছো। তাহলে বাকি যেগুলো আছে তারা কেউই কিন্তু নাল ভেক্টরকে কন্টেন করছে না, ঠিকই ধরেছো। তাহলে এক্ষেত্রে অপশন হবে আটেরটা একবার ভেবো ঘরে, একই স্টাইলের প্রবলেম বারবার হচ্ছে। আটের প্রবলেমটা একবার হোমওয়ার্ক থাকলো, নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে। এখানে কিন্তু আটের প্রবলেম চেয়েছে, দেখো ফাংশনের কালেকশন দিয়েছে, দিয়ে চেয়েছে কোনটা সাবস্পেস হবে না। একবার ভেবো, নাহলে এটা নেক্সট ক্লাসে না পারলে অবশ্যই আমি আলোচনা করে দেবো, চিন্তা নেই, এটা ঘরে একবার ভেবো। আচ্ছা, নয়েরটা বলো, নয়ের প্রবলেমটা বলছে কোনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, চারটে সেট দেওয়া আছে, আমি করার প্রসিডিওর শিখিয়ে দিয়েছি তোমাদেরকে। আচ্ছা, নয়ের বলছে এরটা হচ্ছে, ঠিক আছে, দেখা নয়ের কি আছে, চারটে সেট কি কি আছে, শিখিয়ে দিলাম কি করে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট চেক করতে হবে। বলেছি ভেক্টর গুলোকে কলাম বরাবর লিখে দেবো, ঠিক আছে, কলাম বরাবর লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। ওয়ান জিরো টু জিরো এরকম দেওয়া আছে, 1020। বেশ, তাহলে এক্ষেত্রে কিছু নেই, প্রথমটা চেক করব, প্রথমটা এর অপশনটাকে যদি চেক করো, ভেক্টর গুলোকে যদি কলাম বরাবর লেখো তাহলে এরকম পাবে, তাহলে কত আসছে, নট ইকুয়াল টু 0, যেই ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এক্ষেত্রে আমাদের কোন অপশনটা আসছে, তাহলে অপশন এটাই হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এই প্রবলেমে একটা জিনিস আমি বলে রাখি, যেহেতু আমি আর স্কোয়ারে কনসিডার করছি, তাহলে যখনই মোর দেন 2 ভেক্টর নেবো, দুইয়ের থেকে বেশি ভেক্টর নেবো, অনেকে মনে অপশন সিটা কি করে করব এই চিন্তা ভাবনাটা আসতে পারে, ঠিক আছে, যে অপশন সিটা কি হবে স্যার, ঠিক, এখানে উত্তর এটাই হবে। কিন্তু অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার সি এরটা নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করব, কিছু না, এইভাবে মনে রাখবে যে আর স্কোয়ারে যখন কাজ করছি, যখন মোর দেন 2 ভেক্টরস নেবো, তাহলে সেটা চেক করার দরকার নেই, সেটা হয়ে যাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এরকম ভাবে আর টু দি পাওয়ার এন এ যদি মোর দেন এন ভেক্টরস নিই, তাহলে মনে রাখবে কি হয়ে যাবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আর টু দি পাওয়ার এনেও মোর দেন এন ভেক্টর যদি নিই সেটাও লিনিয়ারলি ডিপেন্ডেন্ট।
সি এর অপশনটা আরো একটা ভাবে চেক করতে পারো যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে, এটা হবে না ঠিক আছে, কিন্তু আমি আলোচনার সূত্রে বলে দিচ্ছি। দেখো এখানে সেটটা কেমন ছিল, এটা সেটটা ছিল এরকম 2 1 1 -1 3 0, ঠিক আছে? তাহলে সেটটা আমাদের ছিল 2 1 1 -1 3 0, ঠিক আছে? দেখো এটাকে এইভাবেও লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলা যাবে কি করে, ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে এই যে 3,0 ভেক্টরটা বাকি দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন। আমি আগের দিনের ক্লাসে বলেছি কোন একটা সেট অফ ভেক্টরস লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়ার একটা নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন কি, নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে যে ওই সেটটার যে কোনো একটা ভেক্টরকে বাকি ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। বলো 10-এর কোনটা হবে, 10-এরটা, আচ্ছা 10-এরটা হবে অপশন এরটা, নট এ সাবস্পেস, সরি নট এ সাবস্পেস, অপশন সি এরটা হবে নট এ সাবস্পেস। কোনটা সাবস্পেস হবে না, কি কি ছিল, এটা তো সাবস্পেস হবে, যে মনে রাখবে যে সাবস্পেস গুলোর যদি ইন্টারসেকশন করি তাহলে সবসময় সাবস্পেস হবে, এগুলো মনে রাখতে হবে। তাহলে সাবস্পেস গুলোর ইন্টারসেকশন আমরা যদি করি তাহলে সেটা কিন্তু সাবস্পেস হবে। বেশ, আর দেখো এইটা আমি আলোচনার সূত্রে সব একটু একটু করে বলে দিচ্ছি যাতে তোমাদের জিনিসগুলো মনে থাকে। এইটাকে বলা হয়, এটাও সাবস্পেস হবে, অ্যাকচুয়ালি এইটাকে বলা হয় লিনিয়ার সাম। আমি একটু বলে দিই, ধরো বিটা একটা ভেক্টর স্পেস হলো ওভার এ ফিল্ড এফ, হলো এস এবং টি ঠিক আছে, দুটো সাবস্পেস নিলাম, তাহলে ভিটা একটা ভেক্টর স্পেস ইন ওভার এ ফিল্ড এফ, এস এবং টি ভি টু সাবস্পেসেস অফ ভি। এবারে যে এস প্লাস টি নিলাম যার এলিমেন্ট গুলো এরকম আকারে দেখতে, একটা এস থেকে তুলবো আর একটা যোগ টি থেকে তুলবো, এটা তুলবো, তাহলে এইটা হবে একটা সাবস্পেস সাবস্পেস হবে, এবং এটাকে বলা হয় লিনিয়ার সাম, লিনিয়ার সাম অফ টু সাবস্পেসেস। ঠিক আছে, এটাকে বলবো লিনিয়ার সাম অফ টু সাবস্পেসেস। তাহলে এটাকে বলছি লিনিয়ার সাম অফ টু সাবস্পেসেস। এবং এখানে আরো একটা জিনিস তোমরা জেনে রাখবে যে এস প্লাস টি এইটা হচ্ছে ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস। পড়াতে পড়াতে যা যা লাগবে বলে দেবো। দেখো সিলেবাস ধরে তুমি যদি বলো সেই একবারে গ্র্যাজুয়েশনের মতো করে একটু যে ওইভাবে পড়াতে গেলে মানে 6 বছর পর পরীক্ষা দিতে হবে। তোমাদের যেহেতু পড়া আছে সব, শুধু ভুলে গেছো একটু একটু, ঠিক আছে, দেখবে মনে পড়ে যাবে। এরকম করে আমি পড়ানোর পারপাসে যেগুলো লাগবে অবশ্যই আলোচনা করে দেবো, পড়ানোর মাঝে মাঝে যে জিনিসগুলো লাগবে, ঠিক আছে? তাহলে এস প্লাস যেটা হচ্ছে স্মলেস্ট সাবস্পেস অফ ভি containing both S and T,
অর্থাৎ এস এবং টি কে কন্টেইন করে যে সমস্ত সাবস্পেস গুলো আছে তাদের মধ্যে সব থেকে ছোট সাবস্পেস হচ্ছে এস প্লাস টি। ঠিক আছে, বেশ। আর ইউনিয়নটা সাবস্পেস হবে না জানো, সি এরটা কি আছে, এইটা কিন্তু হবে না। তাহলে W1 ইউনিয়ন W2 এটা যদি নিই, এটা কিন্তু সাবস্পেস হবে না। কার না, ভি এর সাবস্পেস হবে না, ইজ নট এ সাবস্পেস হবে। এক্সাম্পল নিয়ে দেখতে পারো কেন হবে না, কারণ এখানে এটা ক্লোজড আন্ডার এডিশন হবে না। যদি ধরো এস ধরো আমি ভিটা আর কিউব নিলাম, W1 ইকুয়াল টু ধরো এরকম নিলাম, কিরকম নিলাম, এটা নিলাম, আর W2 ইকুয়াল টু এটা নিলাম, এটা সাবস্পেস হবে আর কিউবের, প্রমাণ করেছি অনেকবার। যাতে করে এবার দেখো এই ভেক্টরটা যদি নিই সেটা W1 আছে, W1টা কার সাবসেট, তাহলে ভেক্টরটা W1 ইউনিয়ন W2 তে আছে। এই ভেক্টরটাকে যদি নিই W2 তে আছে, মানে কার সাবসেট। কিন্তু এদের যে যোগটা করব, এইটা কিন্তু কোথায় নেই। তবে এটা এই ভেক্টরটা যেটা পেলাম এটা W1 এও নেই, W1 এ হলে y কোঅর্ডিনেট 0 হতে হবে। আবার এই যে ভেক্টরটা এটা W2 তেও নেই, কারণ W2 তে থাকতে গেলে কোনটাকে 0 হতে হবে, y কোঅর্ডিনেটটাকে 0 হতে হবে। তাহলে কি দেখলাম, ক্লোজড আন্ডার এডিশন হচ্ছে না, তাই না, ক্লোজড আন্ডার এডিশন হচ্ছে না। কিন্তু যদি সাবস্পেস হতে হয় তাহলে কিন্তু আমাদেরকে কি হতে হবে, ক্লোজড আন্ডার এডিশন হতে হবে। সেই জন্য এখানে বললাম অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে সি এর অপশনটা এক্ষেত্রে ট্রু। তাহলে যে যে সেটটায় যে যে প্রবলেম গুলো ছিল আলোচনা করেছি, আচ্ছা এরপর পরের প্রবলেম সেট দেওয়ার আগে আমি দুটো জিনিস একটু আলোচনা করে নেবো তোমাদের সাথে, দিয়ে আবার পড়াবো। সেটা বেসিস এবং ডাইমেনশন নিয়ে একটু আলোচনা করবো। বেসিস অ্যান্ড ডাইমেনশন একটু বলে দিই। দেখো বিরাট গভীরে পড়ে ওইভাবে ঢুকতে গেলে কিন্তু হবে না, মানে শেষ করতে পারবো না, তোমাদেরকে নিজেদেরকে একটু পড়ে নিতে হবে। যদি প্রয়োজন থাকে ভুলে গেছো আমাকে বলবে, আমি ভিডিও দিয়ে দেবো, আছে আমার কাছে রেকর্ডেড ভিডিও। তাহলে বেসিস এবং ডাইমেনশন এই জিনিসটাতে যাবো। তার আগে দেখো একটা জিনিস বলি, একটা জেনারেটিং সেট জিনিসটা কি, জেনারেটিং সেট জিনিসটা এইটাকে জানতে হবে। দেখো ধরো এস একটা এরকম সেট নিলাম, ভালো করে বুঝো। হলো এস একটা সেট নিল, আলফা 1 আলফা 2
ডট করে আলফা এন আমরা সেট কনসিডার করলাম। এবার ডাব্লু একটা সেট নিচ্ছি, কিরকম না ডাব্লু সেটটা নিয়েছি, দেখো কিরকম নিচ্ছি, যে এস এর এলিমেন্ট গুলোকে কাজে লাগিয়ে লিনিয়ার কম্বিনেশন করে যত রকম ভেক্টর বানানো যায় তাদের কালেকশনে ডাব্লু। এখানে স্কেলার গুলোকে আমরা সবসময় কোথা থেকে তুলি, ফিল্ড থেকে। হলো, স্কেলার গুলোকে আমরা তুলি ফিল্ড থেকে। তাহলে এস একটা সেট নিলাম, আলফা ওয়ান আলফা টু কমা ডট করে আলফা এন। আর ডাব্লু নিচ্ছি এস এর এলিমেন্ট গুলোকে কাজে লাগিয়ে লিনিয়ার কম্বিনেশন করে যত রকম ভেক্টর বানানো যায় তাদের কালেকশন, ডাব্লুটাকে নিয়েছি। ঠিক আছে, দেখো ভেক্টরকে কাজে লাগিয়ে তুমি ভেক্টর কিভাবে বানাতে পারবে, লিনিয়ার কম্বিনেশন করে, আদারওয়াইজ তার কোনো উপায় নেই, লিনিয়ার কম্বিনেশন করে। তাহলে এই ডাব্লুটা কিন্তু কি হয়ে যায়, একটা সাবস্পেস হয় কার, ভি এর। তাই ডাব্লুটা এটা কিন্তু ভি এর একটা সাবস্পেস হয়। এবং এই যে সাবস্পেসটা আমরা পেলাম, এটা হচ্ছে একটা স্মলেস্ট সাবস্পেস containing S। তাহলে এটা হচ্ছে স্মলেস্ট সাবস্পেস containing S, অর অথবা দেখো এই সাবস্পেসটা কার ভেক্টর গুলোকে কাজে লাগিয়ে বানিয়েছি, এস এর ভেক্টর গুলোকে কাজে লাগিয়ে বানিয়েছি। তাই এইটাকে বলা হয়, ডাব্লুটাকে বলা হয় সাবস্পেস জেনারেটেড বাই এস। কে জেনারেট করেছে, এস। তাহলে অর this is said to be the subspace generated by S। তাহলে ডাব্লুটাকে বলছি স্মলেস্ট সাবস্পেস কন্টেনিং এস, or this is said to be the subspace, এটাকে সাবস্পেস জেনারেটেড বাই এস। কি দিয়ে জেনারেট করেছি, এস দিয়ে। and denoted by, ডিনোট করব কিভাবে, এল অফ এস। তাহলে শুভজিৎ নিশ্চয়ই এল অফ এস মানে বাবা বোঝা গেছে, এল অফ এস জিনিসটা কি, যে একটা সাবস্পেস জেনারেটেড বাই এস। ঠিক আছে, তো এটা একটা সাবস্পেস জেনারেটেড বাই এস। কেন এটা শেখালাম, কারণ আমার বেসিসে কাজে লাগবে। তাহলে এবার মনে রেখো এল অফ এস জিনিসটা কি, এল অফ এস হচ্ছে একটা সাবস্পেস যেটা এস এর এলিমেন্ট দিয়ে জেনারেট করা হয়েছে, আর এস এর এলিমেন্ট গুলোর লিনিয়ার কম্বিনেশন করে বানানো হয়েছে। ঠিক আছে, বেশ, তার মানে এখানে কিন্তু এই ডাব্লুটাই হচ্ছে এল অফ এস। বেশ, চলো এবার চলে আসি বেসিসের ডেফিনেশন। বেসিস জিনিসটা আমি টুকটাক দু একটা বলে দেবো, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর বেসিস, এই বেসিস ডাইমেনশন দিয়ে কিন্তু প্রবলেম আমাদের দেবে। বেসিস ধরো ভি একটা ভেক্টর স্পেস নিলাম ওভার ফিল্ডে, তাহলে ভিটা একটা ভেক্টর স্পেস নিলাম ওভার ফিল্ড ক্যাপিটাল। এস একটা কি নিলাম,
তো একটা নন এমটি সাবস্টেন্স নিই, কার? ভি এর। এবার এই এসটাকে বলবো তাহলে এসটা একটা নন এমটি সাবসেট অফ ভি না। এবারে এসটাকে বলছি সেট টু বি এ বেসিস, কার বেসিস? ভি এর। যদি 1 নম্বর এসটা কি হয়? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে কি বললাম? দেখো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে শিখেছি যে ওই যে রিলেশনটা কনসিডার করেছিলাম C1 আলফা 1 C2 আলফা 2 করে Cn আলফা ইকুয়াল টু থিটা, সেখানে অন্তত একটা স্কেলার নন জিরো হবে। এবার যদি প্রত্যেকটা স্কেলার যখন জিরো হয়ে যাবে তখন বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বেশ, এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। 2 নম্বর এল অফ এস ইকুয়াল টু ভি, মানে এস এর এলিমেন্ট গুলোকে কাজে লাগিয়ে ভি কে বানাতে পারবে। ঠিক আছে, মানে ভি এর প্রত্যেকটা এলিমেন্ট কি এস এর এলিমেন্ট গুলো লিনিয়ার কম্বিনেশন। এল অফ এস ইকুয়াল টু ভি মানে তাই ভি এর প্রত্যেকটা এলিমেন্ট এস এর এলিমেন্ট গুলো লিনিয়ার কম্বিনেশন। দ্যাট ইজ এইভাবে বলতে পারো এস জেনারেটস ভি। এইটা হলেই বলবো এসটা বেসিস। তাহলে বেসিস হতে গেলে দুটো জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এস সেটটা, আর এল অফ এস ইকুয়াল টু ভি এস জেনারেট। এবার দেখো এই যে এস সেটটা নিলে এই এস সেটটা ফাইনাইট হতে পারে, মানে যেটা বেসিস, এই যেটা বেসিস হলো সেটা ফাইনাইট হতে পারে, আবার ইনফাইনাইট হতে পারে। ঠিক আছে, তাহলে এস সেটটা ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে। যদি এস সেটটাতে ফাইনাইট হয় এবং এস এ এলিমেন্ট সংখ্যা n হয় তখন বলবো ডাইমেনশন ভি। তার মানে বেসিসে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাকেই বলবো স্পেসের ডাইমেনশন। ঠিক আছে, তাহলে বেসিসে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাকে বলবো স্পেসের ডাইমেনশন। ঠিক আছে, আর এসটা যদি ইনফাইনাইট সেট হয় মানে বেসিসে যদি ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে তখন ভিটাকে বলবো ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। হ্যালো, ভিটাকে বলবো ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। ঠিক আছে, তাহলে এসটা যদি ইনফাইনাইট হয় তখন ভিটাকে বলবো ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। এই হচ্ছে গল্প। দু একটা এক্সাম্পল আমি দিই। আচ্ছা, ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের দুটো এক্সাম্পল মনে রাখবে, এটা অনেক সময় লাগবে তোমাদের এমসিকিউ এ, এটা মনে রেখে দেবে। এই দুটো এক্সাম্পল পরীক্ষায় প্রচুর দেয়, এই দুটোই দেবে পরীক্ষায় যদি দেয়, এই দুটোই দেবে এমসিকিউ অপশন। যেমন ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস কি? ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস দুটো এক্সাম্পল কি? যেমন আর ওভার কিউ, এটা মনে রাখো ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের এক্সাম্পল। 2 নম্বর যেমন স্পেস অফ অল পলিনোমিয়ালস। এই দুটো এক্সাম্পল একটু মাথায় রেখো। অল পলিনোমিয়ালস বলেছি, কিন্তু কিন্তু যদি বলে দিত এখানে অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস অর ইকুয়াল টু n, তাহলে কিন্তু ইনফাইনাইট ডাইমেনশনাল হতো না। তাহলে দেখো দুটো কোয়েশ্চেনকে গুলিয়ে ফেলো না, তাহলে কিন্তু পরীক্ষার সময় অসুবিধা হয়ে যাবে। একটা অল পলিনোমিয়ালস
যেখানে ডিগ্রি কোনো রেস্ট্রিকশন নেই, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে নিয়েই যাচ্ছে, যে কোনো ডিগ্রি আরবিট্রারি, সেটা ইনফাইনাইট ডাইমেনশন। কিন্তু যদি রেস্ট্রিক্ট করে দিই যে স্পেস অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস অর ইকুয়াল টু n, তাহলে কিন্তু সেটা হবে ইনফাইনাইট ডাইমেনশন। ঠিক আছে? Yes. এবার দুটো ফাইনাইট ডাইমেনশন এক্সাম্পল আমি দিই দু একটা ডাইমেনশনে। যেমন দেখো, আমি আর কিউবে দেখি, আর কিউব ওভার আর, ভিটাকে নিলাম, তাহলে এর বেসিস কি হবে? দেখো আর কিউবে যে কোনো ভেক্টর কেমন আকার দেখতে। এবার এইটাকে কি লিখতে পারবো? যে কোনো ভেক্টরকে দেখো লিখতে পারবে এরকম, কারণ আর কিউবে যে কোনো ভেক্টর 1 0 0 0 1 0 এবং 0 0 1 এর লিনিয়ার কম্বিনেশন, তাহলে এখানে বেসিসটা কি হয়? এবং দেখো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করার দরকার নেই। দেখো যেহেতু আর কিউবের যে কোনো ভেক্টর এস এর এলিমেন্ট গুলো লিনিয়ার কম্বিনেশন, তাহলে এইটা হয়ে গেছে এল অফ এস সমান আর কিউব, তাই না? এবং এই যে এসটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কেন? খুব সোজা, যে ভেক্টর গুলোকে পেয়েছো সেইগুলোকে যদি কলাম বরাবর বসাও, তাহলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট চলে আসবে। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হয়? 1 হয়, নট ইকুয়াল টু 0। তাহলে এখানে এসটা বেসিস, এই যে এসটা বেসিস, বেসিসে যতগুলো এলিমেন্ট থাকে সেটা ডাইমেনশন, তাহলে এখানে ডাইমেনশন অফ ভি কত হয়? 3। ঠিক আছে, ডাইমেনশন অফ ভিটা 3। একটু বুঝিয়ে দিলাম জিনিসটা, হয়তো ভুলে গেছো, অনেকদিন অনেকে পড়াশোনা করেছো। যেমন দেখো নেক্সট এক্সাম্পল যদি দেখি, নেক্সট এক্সাম্পল দেখি, ভিটা যদি আর টু দি পারেন, বলো তাহলে বেসিসটা কেমন দেখতে হবে? এরকম, এটা যে বেসিস, তাই না? ডাইমেনশন কত হবে? তাহলে জিনিসটা বুঝিয়ে দিলাম যে মোটামুটি জিনিসটা মনে আছে, মানে আশা করি তোমাদের যে জিনিসটা ক্লিয়ার হচ্ছে। এবার আস্তে আস্তে তো যাবো, এগোবো, ঠিক আছে? এবার আরো দু একটা আলোচনা করি তোমাদের, এগুলো আলোচনা করছি মানে এইগুলো মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য এগুলো আলোচ্য বিষয় আমাদের। পরের দিন এমসিকিউ করবো, তখন তোমাদের মাথায় থেকে যাবে যে কি হচ্ছে। বেসিস ডাইমেনশনের পরে আমরা আইগেন ভ্যালুতে ঢুকে যাবো। বেশ, তাহলে কি হচ্ছে এখানে, চলো এইটা যদি জিজ্ঞাসা করি, ধরো ভি ভেক্টর স্পেসটা নিলাম সি ওভার আর, ভি ভেক্টর স্পেসটা নিলাম সি ওভার আর, ঠিক আছে? সি ওভার আর, তাহলে এদের ডাইমেনশন কত হবে? সি ওভার আর, এখানে বুঝতে হবে, তাহলে ডাইমেনশন আমরা বের করতে চাই। আচ্ছা সি মানে কি? একটা কমপ্লেক্স নাম্বার ধরো তুমি নাও জেড। এবার এই যে জেডটা, আচ্ছা একটা জিনিস তোমাদেরকে মাথায় লিখতে হবে, এই যে ওভার আর যখন লিখছি, এটা মাথায় রাখতে হবে। তো মানে লিনিয়ার কম্বিনেশন করার সময় স্কেলার গুলোকে আর থেকে তুলতে হবে, এটা কিন্তু মাথায় রাখো। লিনিয়ার কম্বিনেশন গুলো করার সময় স্কেলারটাকে আর থেকে তুলতে হবে। যেমন দেখো এইখানে যদি দেখিস, দেখ শুভজিৎ, বাকিরাও দেখো, যে এই যে লিনিয়ার কম্বিনেশন বানানোর সময় এই যে নিয়েছি স্কেলার গুলো কি রিয়েল নাম্বার, তাই না? কারণ ফিল্ডটা ছিল আর, এই ব্যাপারটা মাথায় রেখো। তাহলে এখানে জেড একটা সি থেকে তুললাম, তাহলে জেডটাকে কেমন লিখতে পারি? এক্স প্লাস আই ওয়াই, মানে এটা কেমন দেখতে হলো? এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই ইন্টু আই। দেখো এখানে এক্স আর ওয়াই যেগুলো নিয়েছি সেগুলো রিয়েল নাম্বার। কেন রিয়েল নাম্বার নিয়েছি এক্স আর ওয়াই গুলো? কারণ ফিল্ডটা আর,
তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বার জেড সেটা কার কার লিনিয়ার কম্বিনেশন, 1 আর i। তাহলে s ইকুয়াল টু যদি নিই 1 আর i, তাহলে এটা হচ্ছে বেসিস। কি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ না না? দেখো এরকম তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে, দিয়ে বলবে ডাইমেনশন কত বা এর বেসিস কোনটা, এরকম অপশন থাকবে। তখন তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক কি হচ্ছে। তাহলে বেসিস, তাহলে এক্ষেত্রে ডাইমেনশনটা কত? 2। এক্ষেত্রে ডাইমেনশন অফ ভিস 1। বেশ, এবার যদি বলি নেক্সট এক্সাম্পল, দেখো এবার যদি বলি ধরো এরকম নিচ্ছি ভিটা আর ওভার আর, কে বলবে ডাইমেনশন কত হবে? এক্ষেত্রে মনে রাখবে যে কোনো ফিল্ড নিজেই নিজের উপর ভেক্টর স্পেস দেবে এবং ডাইমেনশন 1 হবে। বলি কেন স্যার? কারণ বলতে পারো কেন স্যার? কারণ দেখো এখানে যখন এক্স একটা রিয়েল নাম্বার নেবো, এখানে ভেক্টর স্পেসটাও রিয়েল, ফিল্ডটাও রিয়েল, তাহলে এক্সটাকে কেমন আকার লিখতে পারবো? এক্স ইন্টু 1। তার মানে এখানে বেসিসটা কে? বোঝা গেল? হ্যাঁ। আর মনে রাখবে যে কোনো সিঙ্গেলটন সেট যে কোনো সিঙ্গেলটন সেট অফ নন জিরো ভেক্টরস, সেটা কি হবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। দেখো আমি পড়াতে পড়াতে কিন্তু তোমাদের রেজাল্ট গুলো বলে দিচ্ছি যেগুলো লাগছে। তা যে কোনো সিঙ্গেলটন সেট অফ নন জিরো ভেক্টর যদি নিই, তাহলে আমাদের সেটা হয়ে যাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে এসটা বেসিস, এসটা বেসিস হবে। তাহলে এখানে ডাইমেনশন অফ ভি সমান কত? 1। ডাইমেনশন অফ ভিটা। এবার দেখো চলে আসি নেক্সট এক্সাম্পল। যদি এরকম নিই, কিরকম? ভি ইকুয়াল টু যদি নিয়ে এরকম ধরো সি ওভার সি, বল ডাইমেনশন কত হবে? বলো সি ওভার সি ডাইমেনশন কত হবে? সি ওভার সি নিয়েছি, যে কোনো ফিল্ড নিজে নিজের উপর ভেক্টর স্পেস ফর্ম করে, একটু আগে বললাম ডাইমেনশনটা কত? 1 হবে। এবার বলে কেন স্যার? এখানে ভেক্টর স্পেসটাও সি, ফিল্ডটাও সি। তা তুমি যখন জেড একটা ভি থেকে তুলবে, জেড সমান কি লিখতে হবে? এখানে কিন্তু যে স্কেলারটা নেবো সেটাও কমপ্লেক্স, জেড ইন্টু 1। তাহলে এস ইকুয়াল টু যদি সিঙ্গেলটন 1 নিই, সিঙ্গেলটন 1, তাহলে এই যে এসটা, এইটা হচ্ছে বেসিস কার? অফ বেসিস অফ দিয়েছি। তাহলে এক্ষেত্রে ডাইমেনশন কত হলো? 1। তাহলে এক্ষেত্রে বি এর ডাইমেনশন এক্ষেত্রে হয়ে গেল। এই হচ্ছে গল্প, ঠিক আছে? তাহলে মোটামুটি আমি দু একটা আলোচনা করে দিলাম, পরের দিন আবার যখন এমসিকিউ পাবো সেখানে আমরা আলোচনা করবো। আরেকটা আমি একটু আলোচনা করে নিই, 1 মিনিট। বেশ, পরের দিন আলোচনা করবো আরো এক্সাম বেসিস ডাইমেনশন নিয়ে। চলো আজকে আরেকটা আবার সেট দিয়ে আমি আলোচনা শুরু করছি। সেটটা দেখো, সেটটা পাঠিয়ে দিচ্ছি আরেকটা। এবার আরেকটা সেট পাঠালাম, এটাও লিনিয়ার যারা সেট।
আচ্ছা চলো দেখি তোমরা কেমন করতে পারো। একের অঙ্কটা বলো কি হবে। একেরটা বলে দিয়েছে যে এর একটা সেট দেওয়া আছে এরকম, আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইফ এন্ড অনলি। এর অপশনটা কি বলছে, বি এর অপশনটা কি দিয়েছে, সি এর অপশনটা কি দিয়েছে, ডি এর অপশনটা কি দিয়েছে। কিছুই না, একটা জিনিস শেখালাম, বলছে এর অপশন আমাদের কি করে, একটা জিনিস শেখালাম, দেখো কোনটা করে, কিছু ডিটারমিনেন্টটাকে জিরো করে দাও, তাই তো, আর ভেক্টর গুলোকে কলাম বরাবর লিখে দাও। বেশ, তাহলে দেখো এটি লেখো কিরম আসবে, 101 110 এ বি সি। এখানে ম্যাট্রিক্স দিয়েও প্রবলেম থাকবে তোমাদের, চিন্তা নেই। বেশ এরকম আছে, এটা কি হয় লিনিয়ার ডিপেন্ডেন্ট মানে জিরো, তাহলে কত আসছে, ওয়ান ইন্টু সি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস বি। দেখো প্লাস এ ইন্টু, কোন অপশনটা আসছে, চলে এসছে তোমাদের, আচ্ছা একের বি, আচ্ছা এ প্লাস বি সমান সি, তাহলে ওয়ান ইন্টু সি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস বি। বেশ ঠিক আছে, প্লাস এ ইন্টু মাইনাস ওয়ান। কোথাও ভুল করলাম একটু দেখে নিন, সি হলো মাইনাস বি হলো, কোন অপশনটা আসছে শুভজিৎ, একটু ভুল হচ্ছে মনে হচ্ছে, ক্যালকুলেশনটা করে দেখে নাও, এ সমান বি প্লাস সি আসছে না, মানে সি এর অপশনটা আসছে না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সি এর অপশনটা আছে ঠিক, তাহলে এ সমান বি প্লাস সি, বা এখান থেকে আসছে এ মাইনাস বি সমান সি, ঠিক আছে, তাহলে আসছে কোন অপশনটা, না সি এর অপশনটা। হ্যাঁ এবিসি জিরো বসালে ডিটারমিনেন্টটা জিরো আসছে ঠিকই, কিন্তু ওটা স্পেশাল কেস, ঠিক আছে, ওটা স্পেশাল কেস, ওইটা করলে হবে না, ওটা স্পেশাল কেস চলে আসছে। দেখ ওই এবিসি জিরো বসালে সেটা তো এইটাকেও স্যাটিসফাই করছে, ওই জন্য এইটাই নিতে হবে, হ্যাঁ ঠিক আছে, ওটা স্পেশাল কেস। দেখো বেশ, তাহলে পেয়ে গেলে সি এর অপশনটা। এরপরে দেখো, এর পরের প্রবলেমটা,
আচ্ছা, পরে প্রবলেমটা যাবো, তার আগে দু একটা যেগুলো তোমাদের শেখালাম তার মধ্যে বলি। 1 মিনিট। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে 17 দাগে, সবগুলো আলোচনা হবে, চিন্তা নেই, আমি দু একটা তোমাদের বেছে বেছে বলছি, যেগুলো পড়ালাম তার মধ্যে যেগুলো বলছি সেগুলো তাস যতটা পড়ানো হয় সব কোশ্চেন করে আলোচনা হবে, চিন্তা নেই। বেশ, এখানে কি আছে বলছে দেখো, 17 কোশ্চেনটা বলছে যে সি স্কোয়ার ফর্মস এ ভেক্টর স্পেস ওভার সি, দ্য ডাইমেনশন অফ সি স্কোয়ার ওভার সি, এইটা চেয়েছে। অপশন গুলো কি কি দেওয়া আছে, এর অপশন গুলো দেওয়া আছে। 1, বি এর অপশন 2, সি এর অপশনটা 3, ডি এর অপশনটা 4। কে বলবে দেখি কি বলছে? হ্যাঁ ঠিক বলেছো, 2 2 হবে। সি স্কোয়ার ওভার সি ডাইমেনশন 2 হবে, কেন? কারণ দেখো ফিল্ডটা এখানে সি, সি স্কোয়ার মানে কিরকম, এখানকার এলিমেন্ট গুলো কেমন আকারে দেখতে হবে, z1, z2। তাহলে এক্ষেত্রে যে কোএফিসিয়েন্ট গুলো সেগুলো কি কমপ্লেক্স নাম্বার, মানে কোথা থেকে তুলতে হবে, সি থেকে। তাহলে এই যে z1, z2 নিচে, এটা এখানে কিরকম লিখতে পারবো, z1 কমন নিয়ে, z2 কমন নিয়ে, হলো। তাহলে z1 কমন নিয়ে 1, 0, z2 কমন নিয়ে 0, 1। এখানে কোএফিসিয়েন্ট গুলো কমপ্লেক্স নাম্বার নিলাম, কেন নিলাম, ফিল্ডটা সি আছে তাই। আর এখানে বেসিসটা কি, আচ্ছা কি বলেছিলে, বেসিসটা আছে তো ডাইমেনশন কত হবে, 2 হবে। তাহলে এক্ষেত্রে অপশন হবে বি, ঠিক আছে, সি স্কোয়ার ওভার সি এর ডাইমেনশন 2। 17 কোশ্চেন আলোচনা হয়ে গেল। আচ্ছা, এখানে একটা কোশ্চেন করি তোমাদের, দেখি কেমন বলতে পারো। সি স্কোয়ার ওভার সি এর ডাইমেনশন তো 2, ঠিক আছে, একটা জিনিস এখানে বোঝাচ্ছি, এটাও লাগবে তোমাদের। আচ্ছা, সি স্কোয়ার ওভার আর যদি করি তার ডাইমেনশন কত, সি স্কোয়ার ওভার আর, খুব সোজা, এগুলো ভাবনা চিন্তা করো, মন দেখবে, তাকে প্র্যাকটিস এমন হবে দেখবে মনে থেকে যাবে পরীক্ষার সময়, সি স্কোয়ার মানে কেমন নেব। কিন্তু এক্ষেত্রে z1 কমন নিয়ে আর z2 কমন নিয়ে লিখতে পারবে না আগের মতো, কেন লিখতে পারবে না, কারণ ফিল্ডটা রিয়েল নাম্বার, তাহলে যে কোএফিসিয়েন্ট গুলো সেগুলো রিয়েল নাম্বার নিতে হবে। তাহলে z1 ইকুয়াল টু ধরে নিয়ে নিলাম, আর z2 ইকুয়াল টু ধরে নিয়ে নিলাম, তাহলে z1, z2 এটা সমান কি লিখতে পারো, তাহলে x1 কমন নিয়ে লেখো, কত হবে, y1 কমন নিয়ে লেখো, কত হবে, x2 কমন নিয়ে লেখো, কত হবে, আর y2 কমন নিয়ে লেখো, কত হবে। তাহলে তোমরা বলো এখানে বেসিস কে, এখানে x1, x2 গুলো কিন্তু দেখো এই যে কমন নিয়েছে এগুলো কিন্তু রিয়েল নাম্বার, তাহলে এখানে বেসিসটা কে, এইটা। তাহলে এটা যদি বেসিস হয় এবং এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অবভিয়াসলি হবে, তাহলে বলো এর ডাইমেনশন কত,
বোঝা গেছে? হ্যাঁ না না? তাহলে এই হচ্ছে এইভাবে তোমাদের ধীরে সুস্থে এগোতে হবে। ঠিক আছে? বেশ যাও, আজকে ক্লাসটা এই অবধিই থাক। নেক্সট দিন যে ক্লাসটা করাবো, ঠিক আছে? নেক্সট দিন থেকে সিরিয়ালের সিকোয়েন্সটা তোমাদের শুরু করব। সিকোয়েন্স এবং সিরিজ থেকে অনেক প্রবলেম পরীক্ষায় পড়ে। সিকোয়েন্সের বেসিক কিছু জিনিস আমি বলে দেবো আগে, দিয়ে তোমাদের প্রবলেম সেট দিয়ে প্রবলেম সেট প্র্যাকটিস করাবো। ঠিক আছে? বেশ যাও, আজকে এই অবধিই থাক। যাও ছুটি। স্যার আচ্ছা, হ্যাঁ বলো, বলো। স্যার বলছি ওইটা প্রথমের যে অঙ্কটা করেন ওটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ছিল, ওটা কি করে দেখাবো? কোনটা কোনটা? একদম প্রথমে যে অঙ্কটা করালেন আপনি, ওই ওই মানে কোয়েশ্চেন শিটটা যেটা দিয়েছিলেন আগের দিন সেটাতে ছিল। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? হ্যাঁ, ওটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে বলেছিল। কোনটা? আচ্ছা, 3 নম্বর অঙ্কটা, ওই দ্য ভ্যালু অফ কে সো দ্যাট দ্য সেট এস ইকুয়ালস টু 1,1,0 10 কে আর 0 1 1। লিনিয়ারলি, আচ্ছা ওটা ইন্ডিপেন্ডেন্ট হবে না, ওটা হ্যাঁ স্যার। হয়ে গেছে। ওটা ডিপেন্ডেন্ট হবে, আইএনটা কেটে দেবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। ওটা ভুল করে আমি উত্তরটা ঠিক করে দিয়েছি, কোশ্চেনটা ঠিক লেখানোর আছে সময় ভুল হয়েছিল। ওটা ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। বেশ, ঠিক আর আছে। ওই যে দুটো হোমওয়ার্ক দিয়েছেন ওই দুটো পারিনি স্যার করতে। বেশ, আরেকবার চেষ্টা করবো, নেক্সট দিন নাহলে বেশি আলোচনা করবো। হ্যাঁ স্যার বলে দেবো ঠিক ব্যাস। আছে। আর এই ঠিক সেটটা আছে দিলাম, স্যার। এটা একবার করিস। এই যে হুম সেটটা হুম। দিলাম, ঠিক হ্যাঁ আছে? স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে।